দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিজেপি নেতা জগন্নাথ মন্দিরে আমন্ত্রণ পেলে যেতেন বিকাশও। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জের, মুখ্যমন্ত্রীর সফরের আগে সাসপেন্ড শামশেরগঞ্জের ওসি এসআই। পাকিস্তানি মহিলাকে বিবাহের তথ্য গোপন, সিআরপিএফ থেকে বরখাস্ত জওয়ান মুনির আহমেদ। স্ত্রীর রাগ ভাঙাতে শ্বশুরবাড়ি যেতেই এক কোপে আলাদা হয়ে গেল স্বামীর গোপনাঙ্গ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। শিলিগুড়ি সেনা ছাউনিতে লুকিয়ে ঢুকে ঘোরাঘুরি, কারণ নিয়ে ধোঁয়াশা, গ্রেপ্তার অসমের যুবক। ছিলেন কাশ্মীরে, বর্তমানে পোস্টিং রাজস্থানের সীমান্তে, সেখানে মৃত্যু বাংলার আরো এক জওয়ানের। ওয়াকফ সম্পত্তি তালিকায় প্রকাশ ও শ্বেতপত্রের দাবি, কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ অধীর চৌধুরীর। মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয়, মেলা শেষ হতে নতুন গাড়ি কিনলেন সাধু, বিতর্ক তুঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে বৈশাখী দুর্যোগের রেস জারি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় অংশে আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে 8ই মে পর্যন্ত চলতে পারে। রবিবার থেকে শুরু করে একটানা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ, 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া, কিছু জায়গায় যার গতি ঘন্টায় 50 কিমি পর্যন্ত পৌঁছতে পারে। সোমবারে 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। টানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের নিচেই নেমে এসেছে। আপাতত তাপপ্রবাহ বা লু বইবার কোনো সম্ভাবনা নেই। 5ই মে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ অবস্থা চলবে 8ই মে পর্যন্ত। তারপর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন নির্ভর রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহ ও নিম্নচাপের উপর। দীঘায় জগন্নাথ মন্দির ঘিরে নতুন করে উত্তাল বঙ্গ রাজনীতি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করলেন বিজেপির মালদার সাংসদ খগেন মুর্মু। শুধু তিনিই নয়, সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে জানালেন আমন্ত্রণ পেলে তিনিও সামাজিক অনুষ্ঠানে হাজির হতেন। খগেন মুর্মু বলছেন, মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করেছেন, সাধুবাদ জানাচ্ছি। পর্যটন ও কর্মসংস্থানের দিক থেকে এটি অত্যন্ত ইতিবাচক। আমি নিজেও দীঘায় গেলে জগন্নাথ দর্শনে যাব। এদিকে দিলীপ ঘোষের জগন্নাথ দর্শন নিয়ে দলবদলু বিজেপি নেতারা সমালোচনায় সরব হয়েছেন। সৌমিত্র খা, অর্জুন সিং সহ একাধিক নেতা দিলীপের বিরুদ্ধে সরব হলেও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিধায়ক সুশান্ত ঘোষ তাকে সমর্থন করেছে। বিজেপির ভিতরে তৈরি হয়েছে মতভেদ, যা স্পষ্ট করে দিলেন দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পোস্ট করার নেতাদের। তার বক্তব্য, দল নজর রাখছে, ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ ঘোষ পাল্টা জবাবে বলেন, মোদী যে উদ্বোধন করলে মন্দির আর মমতা বন্দ্যোপাধ্যায় করলে মন্দির নয়, এই বিচার আমার নয়। তিনি স্পষ্ট করেন, অযোধ্যা রাম মন্দির ও দীঘায় জগন্নাথ মন্দির দুটি সমান যোগ্য। এই সমস্ত মন্তব্যের মাধ্যমে পরিষ্কার, জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় বিষয় নয়, রাজনৈতিক সমীকরণও পাল্টে দিতে পারে বঙ্গ রাজনীতিতে। আপনারা যারা আমাদের বীরভূম নিউজ টিভি চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম জানান। সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি পরবর্তী খবরে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ, আর তাই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড শামশেরগঞ্জের ওসি এবং সাব ইন্সপেক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবাবের জেলায় যাওয়ার আগেই বড় সিদ্ধান্ত। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একজন মাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, এবার আরও একজন এএসপি নিয়োগ করা হলো। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে গুন্ডামিতে ভয়াবহ পরিস্থিতি ছিল নবাবের জেলায়। শান্তি ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশ নেমেছিল কেন্দ্র বাহিনী।
সেই সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে শামশেরগঞ্জে থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং থানার মেজবাবু তথা এসআই জালাল উদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। যতদিন সাসপেন্ড থাকবে ততদিন তারা বেসিক বেতনের অর্ধেক পাবে। পাশাপাশি সরকারি জিনিসপত্র সমস্ত জমা দিয়ে দিতে হবে। তবে প্রতিদিনই যোগীপুর পুলিশ জেলার রোল কলের সময় তাদের উপস্থিত থাকতে হবে। যোগীপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মোহাম্মদ নাসির। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়াকে নিয়োগ করল। জঙ্গিপুর পুলিশ জেলার একই পদে বদলি করা হলো। প্রসঙ্গত, ওয়াকফ অশান্তির পর সোমবার নবাবের জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরের আগে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ভূমিকা নেওয়া সিআরপিএফ এবার নিজের বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। পাকিস্তানি মহিলাকে বিয়ে করার তথ্য গোপন করা এবং তার ভিসার মেয়াদ ফুরিয়ে তাকে দেশে থাকতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত করা হলো সিআরপিএফ জওয়ান মুনির আহমেদকে। মুনির জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। অভিযোগ, তিনি 2024 সালের মে মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোট শহরের বাসিন্দা মিনাল খানকে অনলাইনে বিয়ে করে। এরপর স্বল্প মেয়াদী ভিসায় মিনাল ভারতে আসেন। সেই ভিসার মেয়াদ শেষ হয় 22 মার্চ 2025। তবে তারপরেও তিনি দেশ থেকে যান মুনিরের সহায়তায়। ভারত সরকার 27 এপ্রিলের মধ্যে স্বল্পমেয়াদী ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেয়। কিন্তু মিনাল খান আদালতে দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পান। যদিও সিআরপিএফ এর অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে যে মুনির এই সম্পর্ক এবং ভিসা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন, যা বাহিনীর আচরণবিধি এবং জাতীয় নিরাপত্তার পরিপন্থী। বর্তমানে এই বিষয়ে জম্মু কাশ্মীরের হাইকোর্টে মামলা চলছে। আদালত কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারকে এই বিষয়ে অবস্থান জানাতে বলেছে। পরবর্তী শুনানি আগামী 14 মে। আইনজীবীরা জানিয়েছে মিনালের এক্সিট পারমিট বাতিল করে দেওয়া হয়েছে এবং এখন তার স্থায়ী ভিসা পাওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের হাতে। মিনাল যখন পাকিস্তানে ফেরার জন্য বাসে উঠেছিলেন ঠিক তখনই আইনজীবীর ফোন জানতে পারেন আদালতের রায়ের কথা। এর ফলে আপাতত তার দেশে ফেরা বন্ধ হয়। সিআরপিএফ এর কঠোর পদক্ষেপ দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ না করার বার্তা দিচ্ছে। একই সঙ্গে আধা সেনার মধ্যে নিয়ম ভঙ্গের ঘটনাকেও কোনোভাবেই সহ্য করা হবে না বলেই এই পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করছেন। স্বামীর সঙ্গে অশান্তি, রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী। রাগ ভাগাতে সেখানে যেতে এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সাতলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে। এখানে বাড়ি আব্দুল রহমানের। স্ত্রীর কোপে গোপনাঙ্গ হারিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। এবারও সে একই ঘটনা। কিন্তু স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে গিয়ে যে এই কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবতেই পারছেন না। সূত্রের খবর, স্ত্রীকে বাপের বাড়ি আনতে যেতে সেখানেই বিপদ চরমে ওঠে। অভিযোগ, ঝামেলা তর্কাতর্কের মধ্যে আচমকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল। পরিজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। গত বছর আগস্ট মাসে একই রকমের একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশের লখনৌয়। পরকীয়া সন্দেহে স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝামেলা করত স্বামী। রাগের মাথায় শেষে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। গোটা ঘটনায় আবারও তাকে সাহায্য করে মহিলার দুই বন্ধু। ওই ঘটনাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সেনা ছাউনির মধ্যে হঠাৎ এক যুবককে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে। কি কারণে তিনি সেনা ছাউনিতে ঢুকলেন তার কোনো সদুত্তর না মেলায় তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন সেনা কর্মীরা। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া খাপরাইল এলাকার 33 কাপসের সেনাবাহিনীর ক্যাম্পে। শুক্রবার বিকেলে ওই ক্যাম্পে অপরিচিত এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন সেনা কর্মীরা। সন্দেহ হয় তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু সেনা কর্মীদের কোনো প্রশ্নের সদুত্তর মেলেনি। তারপরই মাটিগড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিভাবে ওই ব্যক্তি সেনা ছাউনিতে ঢুকলেন, কার অনুমতিতে বা কেনই বা ঘুরে বেড়াচ্ছিলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম আসিয়া খান। তিনি অসমের গুয়াহাটির বাসিন্দা। তবে বেশ কয়েক বছর হলো থাকতেন মাটিগাড়ায়। সেই এলাকাতে সুদের ব্যবসা করতেন আসিয়া, কিন্তু তিনি কেন হঠাৎ সেনা ছাউনিতে ঢুকলেন তা এখনো স্পষ্ট নয়। শনিবার ধৃতকে শিলিগুড়ির আদালতে হাজির করানো হয়। সেনা ছাউনিতে অনুপ্রবেশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগড়ায়। অভিযুক্তদের সঙ্গে অন্য কোনো চক্রের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সেনা ছাউনিতে কেন ঢুকেছিলেন সেই ব্যাপারে প্রাথমিক কোনো তথ্য মেলেনি।
পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারতের সীমান্তবর্তী এলাকাতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। একই সঙ্গে চলছে পাকিস্তানিদের খোঁজ। পেহেলগাঁওয়ে হত্যালীলার পর ভারত সরকারের নির্দেশ দেয় পাকিস্তানিদের খুঁজে বার করে তাদের দেশে পাঠানোর। তারপরেই পুলিশ তৎপরতাও বেড়েছে। দেশে বিভিন্ন প্রান্তে অনুসন্ধান চলছে। সেই আবহেই আশিয়ার সেনা ছাউনিতে নিরাপত্তার বেড়া জাল ভেঙে ঢুকে পড়ার ঘটনা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন অনেকেই। কিছুদিন আগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরে প্রাণ গিয়েছিল বাংলার বীর জওয়ান ঝন্টু শেখের। এবার কর্মস্থলে রহস্যজনকভাবে মৃত্যু হলো বাংলার আরেক জওয়ানের। প্রায় 12 বছর আগে সেনাবাহিনীতে বিএসএফ কমান্ডার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন শান্তিপুরের অমিত হালদার। বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের গোভাগার কলোনিতে। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ ফিরেছে গ্রামের বাড়িতে। এদের রাতে দেহ পৌঁছানোর কথা। কাজে যোগদানের পর অমিতের ট্রেনিং হয়েছিল কৃষ্ণনগরের সীমানাগড়ে। এরপর ছিলেন বনগাঁর ব্যারাকে। সেখান থেকে এক সময় পোস্টিং ছিল কাশ্মীরেও। তারপর সেখান থেকে সোজা রাজস্থান। 10 বছর আগে বিয়ে করেছিলেন। বাড়িতে এক কন্যা সন্তানও রয়েছেন, কিন্তু কর্মস্থলে যে তার মৃত্যু হবে তা ভাবতেই পারছে না পরিবারের সদস্যরা। মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা এলাকাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহে শুক্রবার তাদের ফোন করে জানানো হয় ঘটনার কথা। বলা হয় তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণে আত্মহত্যার চেষ্টা করলো তা এখনো স্পষ্ট নয়। কেন মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা পরিবারের সদস্যরাও। প্রতিবেশীদের দাবি, বরাবরই এলাকায় খুব ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল অমিত হালদার। কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না, তাই আচমকায় কেন সে আত্মহত্যা করতে গেল বুঝতে পারছেন না তারা। তদন্তের দাবিও উঠছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ওয়াকফ সম্পত্তি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি সভা থেকে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি আছে তার তালিকা তৈরি করে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য ও কেন্দ্র সরকার। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্র রাজ্য দুপক্ষই একযোগে আক্রমণ করেন অধীর। তিনি বলছেন, ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হলে বছরে 12 থেকে 15 হাজার কোটি টাকার রাজস্ব আসতে পারে, যা মুসলিম সমাজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি মুসলমানদের একক লড়াই নয়, এটি সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্ন। সভায় অধীর আরো বলছেন, মুর্শিদাবাদে নবাবী সম্পত্তি রক্ষা করতে হবে। এই লড়াই কংগ্রেস কর্মীদের নিতে হবে। তিনি রাজ্য বিধানসভার ওয়াকফ আইনের বিরুদ্ধে সর্বদলীয় প্রস্তাব আনার আহ্বান জানান। এই সভায় উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী সহ আরো অনেকেই। ঈশা বলেন, ওয়াকফ নিয়ে দেশজুড়ে ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে। কংগ্রেস চাইছে সৌভ্রাতৃত্ব বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এলাকায় সম্প্রীতি, গোষ্ঠী সংঘর্ষ, লুটপাট এবং প্রাণহানির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। প্রশাসনিক বৈঠক, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ এবং নানা কর্মসূচি রয়েছে তার সফরে। অধীরের শ্বেতপত্রের দাবিকে ঘিরে মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2025 সালে মহাকুম্ভের মেলা কত মানুষের ভাগ্য বদলে দিয়েছে। ছোটখাটো পসরা সাজিয়ে যারা খানিকটা আয়ের আশা করেছিলেন তারাই এত টাকা উপার্জন করেছেন, নিজেরাই চমকে গেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা সাধুদের ভিড় জমেছিল মেলায়। তাদের বিপুল উপার্জনও হয়েছে এই বছর। মহাকুম্ভের প্রচুর উপার্জনের পরে এক সাধুকে গাড়ি কিনতে দেখা গেল। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি মহাকুম্ভের মেলা শেষ হতে এক সাধুকে দেখা গেল নতুন গাড়ির শোরুমে। সেখানে নতুন গাড়ি কিনে চাবি হাতেও ছবি তুললেন তিনি। এমনকি গাড়ি চালিয়ে শোরুম থেকে বেরিয়েও যেতে দেখা গেল তাকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিতর্ক তুঙ্গে। মহাকুম্ভের মেলায় এই সাধু জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টানা 20 বছর এক হাত তিনি উপরে উঁচু করে রেখেছে, কখনো হাত নামাননি। সেই সাধু এবার গাড়ি কিনলেন। এমনকি তাকে গাড়ি চালাতেও দেখা গেল। গাড়ির শোরুমে গাড়ির মধ্যে এক হাত তুলেই ছিলেন তিনি। ভিডিওটি 1 মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যে 4 লক্ষ মানুষ সেটি দেখেছে। কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ মস্করা করছেন, কেউ আবার সমর্থন করছেন। একজন লিখেছেন, উনি এবার কিভাবে গাড়ি চালাবেন, গাড়ির মধ্যেও এক হাত তুলে রাখবেন। একজন লিখেছেন, এত এত ভক্তের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার পর নিশ্চয়ই ভোগ করতে হবে। আবার কেউ কেউ লিখেছেন, যাতায়াতের সুবিধার্থে যে কেউ গাড়ি কিনতেই পারেন। অযথা সমালোচনা বড্ড অপ্রয়োজনীয়তা। আজকের জন্য এখানেই শেষ। তবে নতুন আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন বীরভূম নিউজ টিভির সাথে, কারণ সত্য খবর সবার আগে।